প্রিয় দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা মানে খেলার আড্ডা। আমরা প্রতি শুক্রবারেই কিন্তু খেলার বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আর যেহেতু চেন্নাই টেস্ট চলছে, তো আমাদেরকে চেন্নাই টেস্ট নিয়ে তো আলোচনা করতেই হবে। কিছুক্ষণ আগেই আপনারা শুনলেন যে বাংলাদেশ 150 রানের নিচে অল আউট হয়ে গিয়েছে এবং ইন্ডিয়ার যে সংগ্রহ সেটা কিন্তু তরতর করে বাড়ছে। এখনও কিন্তু 3 দিনের খেলা বাকি রয়েছে, 2 দিন শেষেই কিন্তু এই অবস্থা। অর্থাৎ বাংলাদেশ যদি একেবারে কোনো অঘটন না ঘটে তাহলে বলাই যে একটা বিপর্যয়ের দিকে যাবে যদি ভারতকে খুব শীঘ্রই চেপে না ধরা যায়। তো এই টেস্ট নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। আমরা হাসান মাহমুদের পারফরমেন্স দেখেছি, আমাদের পেসারদের পারফরমেন্স দেখেছি, যার কারণে আজকে আমরা খেলার আড্ডায় আমাদের স্টুডিওতে একজন পেস বোলিং স্টার নিয়ে এসেছি বাংলাদেশের, শাহাদাত হোসেন রাজীব, যিনি কিনা বাংলাদেশের হয়ে এর আগে দারুণ পারফর্ম করেছেন এই ভারতের বিপক্ষেই, যার কিনা ফাইফা রয়েছে, লর্ডসে ফাইফা রয়েছে, 6 উইকেট নিয়েছেন এক ইনিংসে, দুর্দান্ত পারফর্ম করেছেন। তো আজকে আমরা শাহাদাত হোসেন রাজীবকে পেয়েছি এবং তার সাথে আছেন মাজহারউদ্দিন অমি। তিনিও ক্রিকেট খেলতেন, এখন তিনি সাংবাদিকতার সাথে আছেন এবং একই সাথে ক্রিকেট ধারাভাষ্যর সাথে জড়িত। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। তো দর্শক, যেটা বলছিলাম যে বাংলাদেশ মানে 400 রানের মধ্যে ভারতকে আটকে রাখলো তাদের মাটিতে এবং হাসান মাহমুদ দুর্দান্ত পারফর্ম করলেন। তারপরে ব্যাটাররা যখন ব্যাটিংয়ে নামলেন আমরা আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু আবার যথারীতি আরেকটা ব্যর্থতার গল্প, যার কারণে আমাদের আজকের সাবজেক্টটা বোলারদের সাফল্য ব্যাটারদের ব্যর্থতায় ম্লানের গল্প। আর কতদিন এই প্রশ্নটা রাখতে চাচ্ছি আমি। শাহাদাত হোসেন রাজীব, ক্যারিয়ারে এরকম মোমেন্ট প্রায় এসেছে 2010-এ এই ভারতের এগেনস্টেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন, 5 উইকেট নিয়েছিলেন একটা ইনিংসে, কিন্তু তারপরে ব্যাটারদের ব্যর্থতায় সেটা নষ্ট হয়ে গেছিলো। আপনার ক্যারিয়ারে প্রায় এইরকম সিচুয়েশন এসেছে, অনেক বোলারদের ক্যারিয়ারে এসেছে, হাসান মাহমুদও জিনিসটা দেখলেন। তো কেমন ফিল হয় একজন বোলারের যখন এরকম সিচুয়েশন আসে? না, নর্মালি বাবন ভাই এটা অনেক খারাপ একটা ফিল হয়। রিজন অফ আমি এর আগেও বলেছিলাম যে যখন ফাস্ট বোলাররা ভালো করে তখন ব্যাটসম্যানরা একটু না হয় একটু খারাপ দিকে চলে যায়। এটা নর্মালি এটা ব্যাটসম্যানদের কোনো ফল থাকে না, ফল থাকে হলো ধরেন আমাদের যে প্ল্যানিং থাকে এগেনস্ট যে বলারদের হিসাবে যে বলারগুলো থাকে, তো ওদের সাথে ওদের যে আপনার বোলিংয়ের যে আপনার অ্যাবিলিটি থাকে, ওদের অ্যাবিলিটি অনেক হাই থাকে, সত্যি কথা যেটা। কারণ ইন্ডিয়ার সাথে এর আগেও আমরা আরেকটা টেস্টে আমার মনে আছে 2009 বা 2010-এ, এটা হলো আপনার চিটাগংয়ে, যেটা আমি 2010-এর ওই ম্যাচটার কথাই বলছিলাম, তো ওটাতে মুশফিক সেঞ্চুরি করেছিলেন। বাট ওটাতে একমাত্র সচিন টেন্ডুলকার শুধু খেলে হালটা ধরছিল না, ওরা অলমোস্ট 150 তো অল আউট হয়ে যেত, এরকম ছিল সিচুয়েশনটা। বাট সচিন ও লং টাইম খেলছে, ও একাই পুরাটা খেলছে, ওটাতে আমি হয়তো 5 উইকেট মারছি। বাট আমাদের বলিং ডিপার্টমেন্ট অনেক ভালো করছিল। ব্যাটিং ডিপার্টমেন্টটা এরকম হয়েছে যে আমরা হয়তো ভাবছিলাম যে আমরা কিছু করে ফেলবো, ঠিক আছে, বাট আমরা ক্লপস করছি এই কারণে রিজন অফ ওরা একটা জিনিস কি, ওরা কোনো বলে ওরা ওরকমভাবে চিন্তা করে না, ওদের স্কিল না অনেক পাওয়ার। নর্মালি আমার ফ্রেন্ড এখানে আছে, মাজার আছে, ও খেলছে ক্রিকেট, বাট ইন্ডিয়ান ফাস্ট বোলার, ইন্ডিয়ান স্পিনারগুলো না ওরা জানে যে উইকনেস কোনটা। আর বিশেষ করে আপনি ওদের মাটিতে খেলা হচ্ছে, ওইখানে আজ পর্যন্ত অনেক খুব কম টিম আছে যে ওদেরকে ডোমিনেট করতে পারছে। তা তো অবশ্যই। আমরা আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে একটু হাইলাইটসটা দেখতে হবে, আজকের হাইলাইটসটা আমরা একবার দেখতে যাচ্ছি। আমরা মানে এই সিচুয়েশনগুলো না আলোচনাও করতে পারি যে মানে আজকে নতুন বলে আপনার তাসকিন যে পারফর্মটা করলেন, মানে আমরা হাসান মাহমুদকে এক্সপেক্ট করেছিলাম আরও কিছু উইকেট পাবেন, বাট তাসকিন দুর্দান্ত পারফর্ম করেছেন আজকে মানে নতুন বলে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ইন্ডিয়ার এখন যে ব্যাটিং অ্যাটাক, যে ব্যাটিং লাইন আপ এখন ওয়ার্ল্ডের বেস্ট, ওদের সাথে আমাদের ফাস্ট বোলাররা ফ্যান্টাস্টিক বোলিং করছে। কারণ এখন আপনি বুমরার সাথে আমাদের কাউকে মিলাইতে পারবেন না, বুমরা ওয়ার্ল্ড ক্লাস বোলার, সেটা অবশ্যই মিলানো যাবে না। আজকে উনিও 400 উইকেটের একটা মাইলফলক করলেন আজকে। আমি এর আগেও বলেছি যে ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচটা যদি ধরেন ফ্ল্যাট উইকেট না হয়, কোনো স্পিন হবে না, ফাস্ট বোলিং হবে, তাহলে আমাদের ব্যাটসম্যান অনেক রান করতে পারবে। মানে দুইজনের একটা কম্পিটিশন থাকবে ব্যাটিংয়ে। বাট যদি কোনো স্পিন হয় বা কোনো স্পিন, এটা তো নর্মালি স্পিন ট্র্যাক, এটা ওরা এত স্লো উইকেট বানাইছে। আমরা যেমন লাস্ট সিরিজ যদি দেখি পাকিস্তানের সাথে,
পাকিস্তানের সাথে এরকম গ্রাসই ছিল না, বাট বল যদি আমরা কিক করতাম তাহলে বল যেত, রাইট। পাকিস্তানের উইকেটটা সার্ভেট অনেক সুন্দর ছিল, ব্যাটিং এর জন্য ভালো, বোলিং এর জন্য ভালো। এটাতে একটু ডিফিকাল্ট, কারণ ওরা জানে যে আমাদের বাংলাদেশের ফাস্ট বোলিং আলহামদুলিল্লাহ অনেক বেটার। এখন ইন্ডিয়ার সেকেন্ড ইনিংসেও দেখেন, মানে যারা উইকেট পাচ্ছিল তারা কিন্তু সেভাবে ছিল, রোহিত কোহলি দুজনকে তারা ফিরিয়ে দিতে পেরেছে। এটা কিন্তু মানে এটা কতটুকু পজিটিভ? অনেক বড় পজিটিভ, কারণ হলো আগে দেখেন এই জিনিসটা না, আমাদের যে স্কিল ছিল বোলিং এর, এই স্কিল থেকে এখনকার স্কিল যারা খেলতেছে, তাসকিন বলেন অনেকদিন খেলতেছে, হাসান ফ্যান্টাস্টিক বোলিং। সবচেয়ে বড় কথা হাসানের এখন একটা, আমি অ্যাজ এ ফাস্ট বোলার টেস্ট ক্রিকেট খেলছি অনেকদিন, তো ওর অ্যাকশনের সাথে না ওর লেনটা অনেক মানে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন। আর ওর রিস পজিশনটা যেরকম ছিল আগে, যেরকম ছিল শুধু খালি ইনসুইং মারতো, আমি হাসানটা অনেক আগে থেকেই চিনি, তো এখন রিস পজিশন ওর স্টেট হয়েছে, যেটা ইনসুইংয়ের ভিতরে আবার আউটসুইং করে, যেটা বিরাট কোহলি আউট হয়েছিল। নর্মালি বল ভিতরে যাবে এরকম, কিন্তু বল গেছে মানে আউটসুইং হয়েছে। তো এই স্কিলগুলো না অনেক ভালো। আর নাহিদ রানা তো ইজ ফ্যান্টাস্টিক ফাস্ট বলার রাইট নাও, কারণ ও ইয়াং, বলিং অনেক জোরে করতেছে, 152, 151, 150। তো এটা মানে বাংলাদেশের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আর আমরা হয়তো এত জোরে বল করি নাই, কিন্তু একটা জিনিস কি, টেস্ট ক্রিকেট 150 আর মানে আপনার ব্যাটসম্যানরা 100 রান করে, মানে টেস্ট ক্রিকেট না। টেস্ট ক্রিকেটে অনেক কিছু আছে, ভেরিয়েশন থাকে এখানে, রিভার্স সুইং থাকে এখানে, কখন কোন সময়ে বল করতে হবে। যেমন আমাদের খুব ভালো একটা সুযোগ ছিল যখন জাদেজা আর হলো আপনার নাম কি আশ্বিন ব্যাটিং করতে, তখন যদি আমরা একটু বলটাকে যদি একটু কাজ করতে পারতাম, দ্যাট মিনস এইচজি বলে খেলা। আমরা জানি এইচজি বলে আমরা খেলি না এরকম, আমরা কোকাবরে দেওয়া অভ্যস্ত, বাট এইচজি বল নর্মালি রিভার্স সুইংটা বেশি করে। তো আমরা যদি রিভার্স করার ট্রাই করতাম, ঠিক আছে, তাহলে হয়তো বা রান কিছু কমতো, প্রেশার থাকতো, একটা উইকেট যদি পড়তো তাহলে আমাদের ফেভারে আসতো, রানটা এত বড় হইতো না। কারণ এই সুযোগ ছিল ইন্ডিয়ার, মনে হয় আপনার অলমোস্ট 10 বছর পরে মনে আরেকটা সুযোগ আসছিল যে কম রানে অল আউট করার জন্য। তো এটা আমি মনে করি অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের। তো ইনশাল্লাহ দেখি কালকে কি হয়। অবশ্যই মানে দেখা যাক। তারপরেও মানে ব্যাটারদের উপর কতটুকু আস্থা করা যায়। মাজরুদ্দিন অমি, তাসকিন আজকে এসেছিলেন পোস্ট ম্যাচে এবং অনেকটা হতাশ হয়েই বললেন যে আসলে ব্যাটারদের তাদের কাজটা ঠিকমতো করতেই হবে। বোলাররা যখনই কোনো বোলার আসেন তারা বলেন যে তারা তাদের কাজটা ঠিকমতো করছেন, তারা প্ল্যানিং করছেন, সেই প্ল্যানিংয়ে রিফ্লেকশনটা দেখা যাচ্ছে। ব্যাটিংয়ে কেন এই অবস্থাটা হচ্ছে? এই সিরিজটা কিন্তু মানে শুরুর আগে থেকেই বলা হচ্ছিল, মানে আমার ফিল হচ্ছিল যে এটা মানে ব্যাটারদের সিরিজ, যেখানে দুই দলের বোলিং খুবই ভালো, তো ব্যাটারদের টেস্ট হবে। সো ইন্ডিয়া কিন্তু ওই টেস্টে প্রথমে ফেল করেছে, আমাদের পেস বোলাররা যেভাবে তাদেরকে সারপ্রাইজ করেছে, তো সাডেনলি কিন্তু 144 রানে 6 উইকেট ছিল ওদের। সো ওই পার্টনারশিপটা না হলে এত বড় রান হতো না, বাট স্টিল 400-র নিচে ইন্ডিয়াকে রাখা ইটসেলফ ইজ আ ভেরি বিগ থিং। আমরা গত প্রথম দিনের থার্ড সেশনে গিয়ে ওই রানটা বেড়ে গিয়েছে, আজকে কিন্তু আবার সকালই আমরা তাদেরকে অল আউট করতে পেরেছি। সো বোলিং ওয়াইজ নো কমপ্লেন, টু বি ভেরি অনেস্ট, যে 6 উইকেট পড়ার পর একটা পার্টনারশিপ হবে এটাই খুবই এক্সপেক্টেড। তারা টেস্টে নাম্বার 1 টিম, সো আমাদের ওইটুকু বুঝতে হবে যে ডিফারেন্সটা কোথায়। বাট এরপরে যখন ব্যাটিংটা এসেছে, আমরা জানতাম যে ইন্ডিয়ান বোলিং ভালো, বাট যখন ওদেরও একটা পার্টনারশিপ ধরেছে, একটা 199 সামথিং পার্টনারশিপ আশ্বিন আর জাদেজার হয়েছে। আমাদের আজকে কিন্তু আমি বুঝলাম যে শুরুর দিকে কোল্যাপস হয়ে গিয়েছে, উইকেট পড়ে গিয়েছে। এখানেও কোয়েশ্চেন, মানে লাঞ্চের পরে যখন আমরা 3টা উইকেট পড়ে গেল, লাঞ্চের পরে কি উইকেটে কিছুটা লাগাম ধরার মতো সিচুয়েশন ছিল কিনা? আমাদের ওই পার্টনারশিপ তো দাঁড়িয়েছিল, একটা সাকিব এবং লিটনের পার্টনারশিপটা কিন্তু হয়েছিল। আমি বলছিলাম যে শুরুতে আমাদের টপ অর্ডারের প্রবলেমটা হচ্ছে যে আমরা খুব আর্লি 3টা 4টা 5টা উইকেট পড়ে যাচ্ছে। পাকিস্তানে আমরা 26 রানে 6 উইকেট ছিল আমাদের। সো এটা কিন্তু একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। আমাদের লেফটির সংখ্যা টপ অর্ডারে 4 জন, এখন রাউন্ড দ্য উইকেট এসে একটা অ্যাঙ্গেল তৈরি করে লেফটিদেরকে আউট করছে। এটা আমরা কিন্তু একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি এখন। আমার কেন জানি ফিল হয়েছে যে মুশফিক আমাদের বেস্ট টেকনিক্যাল সাউন্ড ব্যাটার, ওকে যদি এই ইন্ডিয়ার এগেইনস্টে ওনার সেঞ্চুরির রেকর্ড আছে, মানে সে যেহেতু বেস্ট ব্যাটার, তাকে একটু উপরে যদি প্রমোট করা যায়, ওই কোল্যাপসটা অ্যাটলিস্ট আটকানো যেত কিনা, এটা একটা চিন্তার বিষয় হতে পারে। প্লাস তাদের যে পার্টনারশিপটা ছিল সাকিব এবং লিটনের, হার্ড ওয়ার্কটা করে ফেলেছিল, কিন্তু তারপর গিয়ে যখন পার্টনারশিপটা বড় করার কথা, ঠিক তখনই লিটন ফার্স্টে উইকেটটা দিলেন, তারপর সাকিব আল হাসান। দুইটাই কিন্তু আমি বলবো বোলাররা উইকেট নেয়নি, ব্যাটসম্যানরা উইকেট দিয়েছে। কারণ সেট হওয়ার পরে লিটন আউটসাইড দি অফ স্টাম্প সে স্লগ সুইপ করতে গিয়েছিল, কারণ ডিপ মিড উইকেট খালি ছিল, স্কোয়ার লেগই ছিল, তাকে তো টেম্পট করেছে এটা খেলার জন্য
যে আমরা রান নাও তুমি বাউন্ডারি মারো, বাট স্টিল যদি একটা উইকেট পড়ে এটাই আমাদের প্রাপ্তি। দে ডিড এক্স্যাক্টলি দ্যাট। লিটন ওই ট্র্যাপে পড়েছে। সাকিব আল হাসানের শটটা আমি বুঝলাম না আসলে, আই এম ভেরি অনেস্টলি, সবাই মোটামুটি অবাক হয়ে গিয়েছিল। মানে একটা হতো যে অনেকক্ষণ ধরে রান করতে পারছেন না, তিনি লক হয়ে গিয়েছেন ক্রিজে, বা বোলারের লেংথ আনসেটেল করার জন্য রিভার্স সুইপ খেলা ট্রাই করেছেন যাতে তার সুবিধা হয়, সে তো সেট, এখন আর বোলারকে আনসেটেল করার কি ছিল? সে রিভার্স সুইপটা খেলতে গেছে একটা কাউন্টার অ্যাটাক বা একটা মানসিক প্রেশার দিতে চেয়েছে বোলারকে, বাট ওই সময় এটা দরকার ছিল না। তার উচিত ছিল পুরো ইনিংসটা লম্বা করা। মিরাজ যেহেতু ভালো ব্যাটার, তাকে যদি ওই সাপোর্টটা তিনি দিতে পারতেন। আমাদের একটা বড় পার্টনারশিপ দরকারই ছিল। আমরা বারবার বলি যে আমাদের ব্যাটিংয়ে ব্যর্থতার ওই জায়গা থেকে দাঁড়াতে হলে তো একটা পার্টনারশিপ লাগবে। আমরা ওই যেদিন ফল করি আমরা সবাই ফল, আর যেদিন ভালো করি আমরা খুব কাব্যিক ইনিংস খেলে ফেলি, বাট যখন দরকার হয় তখন কিন্তু হাত উঁচায় বলতে হয় যে ইয়েস আজকে প্রেসারের দিন, আমি আজকে নিলাম। একটা 100 রানের পার্টনারশিপ হলেও কিন্তু সিচুয়েশন ডিফারেন্ট থাকতো। অবশ্যই আমরা কথা বলছিলাম চেন্নাই টেস্ট নিয়ে, আর চেন্নাই কিন্তু আমাদের সহকর্মী মামুনুর রশিদ রয়েছেন, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কথা বলবেন। আপনি মাজারুদ্দিন অমির কথা শুনছিলেন, যেদিন ভালো খেলি সেদিন খেলি, কিন্তু সেটা মানে কবে খেলি অনেকদিন বাদে খেলি, আর যেদিন কলাপস করি সেদিন তো করি। রাওয়ালপিন্ডিতে আমরা 26 রানে 6 উইকেটের দিনটা দেখেছি, সেখান থেকে বাংলাদেশের প্রত্যাবর্তনটাও দেখেছি। এরকম মিরাকেল কি সব সময় সম্ভব? আপনিই বলেন মামুনুর রশিদ, আজকে চেন্নাইয়ের সিচুয়েশনটা কি ছিল? আসলে মিরাকেল তো আসলে সবসময় হয় না, মিরাকেল খুব কম সময় হয়, এই জন্য এটা মিরাকেল। তো এটা যে ভারতেও হবে সেই আশাটা আসলে না রাখাই ভালো, না রাখলেই ভালো হবে আমার মতে। কারণ হচ্ছে বাংলাদেশ যেভাবে আজকে ব্যাটিংটা করেছে, মাঝে ভাই বলছিলেন যে তারা বাংলাদেশকে কিভাবে ট্র্যাপে ফেলেছে, সাকিবের কথা বলছিলেন, লিটনের কথা বলছিলেন। আমি যদি একটু শুরু থেকে বলি, একদম সাদমান দিয়ে শুরু করি, সাদমানকে কিভাবে বুমরা আসলে ট্র্যাপে ফেলেছেন। সেই ওভারটাতে প্রথম 5টা বল বুমরা লেফট সাইড থেকে আউট সুইং বল করেছেন 5টা বল, এবং 6 নাম্বার বলটা তিনি রাইট সাইডে গিয়ে সেখান থেকে ইন সুইং করেছেন। সেই বলটাতে সাদমান বোল্ড হয়ে আউট হয়েছেন। তার মানে আপনার ব্যাটসম্যানকে বুঝতে হবে যে আপনার বোলার কখন প্রান্তটা বদল করে, সে সাইডটা চেঞ্জ করে, ডান পাশে কেন যায়। সে 5টা বল আউট সুইং দিয়েছে, তার মানে যে 6টা বলটা আউট সুইং দিবে সাইড চেঞ্জ করে। এই যে এটা একটা মানে আপনার একজন ব্যাটসম্যানকে বা এরকম বড় দলের বিপক্ষে একজন ওপেনিং ব্যাটসম্যানকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আসলে। এবং আকাশের কথা যদি বলি, সে কিন্তু প্রতিটা বল অফ স্টাম্পে ফেলে হালকা সুইং করেছেন মিডল স্টাম্পের দিকে, এবং বাংলাদেশের ব্যাটাররা সেখানটাতে খাবি খেয়েছেন। এবং এই দৃশ্যটা আমরা পাকিস্তানেও দেখেছি, একইভাবে অফ স্টাম্পের বল হালকা বাক করে ভিতরের দিকে ঢুকছে, এই বলগুলোতেই বাংলাদেশের ব্যাটসম্যান আউট হয়েছেন। এবং ওই যে মাঝে ভাই বলছিলেন যে আমাদের টপ অর্ডারের 4 জন ব্যাটসম্যান হচ্ছে বাঁহাতি, এবং এই বাঁহাতি ব্যাটসম্যানের যে সুযোগটা, বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে আউট করার জন্য যে ট্র্যাপটা, একই ট্র্যাপ একইভাবে রাওয়ালপিন্ডিতেও চেন্নাইতেও, এবং সেই একই ট্র্যাপে ফাঁদে পা দিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এবং সাকিব লিটনের জুটির কথা যদি আলাদা করে একটু বলতে হয়, এই দুজন 51 রানের একটা জুটি গড়েছেন, সেট হয়েছেন মাঠে। তারপরে আমি যে দুটো শট আউট করলাম, এই দুটো শটকেই বলবো যে ফ্যান্সি শট, একটু উচ্চ বিলাসী শট। এই শটগুলোর আসলে আজকে দরকার ছিল না। আমরা টপ অর্ডারে এতগুলো উইকেট হারিয়ে ফেলেছি, দুইটা ব্যাটসম্যান সেট হয়েছেন, ইনিংসটাকে লম্বা করেন, জুটিটা লম্বা করেন, তারপরে মেহেদী মিরাজ আছেন, তিনি হয়তো বা আপনাদের সাথে হাল ধরতে পারতেন, কিন্তু আপনারা যেভাবে আউট হয়ে গিয়েছেন এবং মেহেদী মিরাজকে একা রেখে গেছেন, মেহেদী মিরাজের আসলে সেখানে কিছুই করার ছিল না। আর মেহেদী মিরাজকে নিয়ে একটু কথা বলতে হয়, মেহেদী মিরাজ কিন্তু কনসিস্টেন্টলি কয়েকটা টেস্ট কিন্তু খুব ভালো ব্যাট করছেন, ভালো রান পাচ্ছেন, কিন্তু শেষ দিকে গিয়ে কিন্তু তিনি তার সাথে কাউকে পাচ্ছেন না। তাকে আরেকটু উপরে খেলানো কিন্তু বাংলাদেশ দল ডিজার্ভ করে। এবং আরেকটা জিনিস বলি, আজকের দিনে কিন্তু 17টা উইকেট পড়েছে বাংলাদেশ, ইন্ডিয়ান মিলে 17টা উইকেট পড়ে গেছে। এই টেস্ট কালকের দিনে মানে তৃতীয় দিনেই চেন্নাই টেস্ট শেষ হয়ে যেতে পারে, কারণ হাতে 17টা উইকেটই আছে। ভারতের 7টা উইকেট, বাংলাদেশের 10টা উইকেট আছে। সেই দিক থেকে চিন্তা করলে কিন্তু দ্বিতীয় দিনের মতো যদি এরকম কলাপস হয় দুই দলের ব্যাটসম্যান ব্যাটিং অর্ডার, তাহলে কিন্তু তৃতীয় দিনেও চেন্নাই টেস্টটা শেষ হয়ে যেতে পারে। অবশ্যই, মানে তৃতীয় দিনে চেন্নাই টেস্টটা শেষ, মাত্র 3 দিনে মানে চেন্নাইয়ের টেস্টটা যে শেষ হয়ে যাবে। আপনি চেন্নাইয়ের প্রেস বক্সে আছেন, সেখানে অনেক বাংলাদেশি আপনার সমর্থকরা আছেন, এখন চেন্নাইয়ের কোনো এক গলিতে দাঁড়িয়ে আছেন। এই যে চেন্নাই টেস্টে বাংলাদেশের এই পারফরমেন্স নিয়ে চেন্নাইয়ের প্রেস বক্সে কতটুকু আলোচনা হচ্ছে, আর সেই আলোচনা মানে গ্যালারিতে কতটুকু হচ্ছে, আর প্রেস বক্স গ্যালারি ছাপিয়ে সেই আলোচনা চেন্নাইয়ের গলিতেও শুনতে পান কিনা? মানুষজন খুব বেশি উৎসব মুখর ক্রিকেট নিয়ে, চেন্নাইকে বলা হয় যে ধোনির শহর এবং ক্রিকেটের শহর, এটা আপনারা সবাই জানেন। তো ক্রিকেট নিয়ে এখানে একটা বাড়তি উন্মাদনা কাজ করে। আমরা আজকে চেন্নাইয়ের স্টেডিয়ামের আশপাশে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে একটু ঘুরে দেখেছি যে আসলে কেমন। এখানে যে জার্সি বিক্রি করে
বা যে দোকানগুলো আছে ফুটপাতে বা সাধারণ মানুষের তার সাথে আলোচনা করেছি, তারা বাংলাদেশ ভারতের যে ম্যাচটা হচ্ছে সেটা নিয়ে খুব বেশি তারা আগ্রহী, তারা এই ম্যাচ নিয়ে জানতে চায়। তাদের আসলে ছুটিটা হচ্ছে শনি রবিবারের দিকে, তারা সেই দিন যাতে বেশি মাঠে স্টেডিয়ামে যেতে চায়। তবে এই দিনগুলোতে তাদের কর্মব্যস্ততা থাকায় মাঠে আমরা এখন পর্যন্ত দর্শক কম দেখতে পাচ্ছি, তাও 10,000-এর বেশি দর্শক আমরা 2 দিনই দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকে তারা বাংলাদেশের সাকিব আল হাসান এবং মুস্তাফিজেরও কিন্তু বেশ ভালো ফ্যান আছে চেন্নাইয়ে। আমরা আজকে সেটা রিপোর্ট করেছি, নিউজ করেছি, সেটা হয়তো আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যেই। সাকিব এবং মুস্তাফিজকে তারা খুব বেশি পছন্দ করে। তো সেই জায়গায় কিন্তু আর যেটা বলছেন যে প্রেস বক্সের কথা, প্রেস বক্সে কিন্তু বাংলাদেশের পেসারদের ভূয়সী প্রশংসা হচ্ছে। অনেকের মতে, ভারতীয় যে সাংবাদিকরা আছে অনেকের মতে ভারতের বোলিং লাইনআপ থেকেও বাংলাদেশের পেস বোলিং লাইনআপ ভালো বল করেছে, মানে তারা তাদের মতো করে বিশ্লেষণ করতে বিষয়টাকে। যদিও আমরা যদি আমার মত যদি বলেন তাহলে বুমরা বেশ কিছু দারুণ বল করেছে, দারুণ স্পেল করেছে। তো সেই জায়গায় বাংলাদেশের বোলারও কিন্তু একেবারে টক্কর দিয়েছে সমানে সমান বুমরাদের সাথে। অবশ্যই মামুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ। মানে চেন্নাই সম্ভবত সরকারি ছুটি সানডেতেই, তবে আমি জানি না সানডেতে সমর্থকরা যে খেলা দেখতে পারবেন কিনা, তার আগে হয়তো বা শেষে যাবে তাও জানি না। মামুনুর রশিদ, আপনাকে ধন্যবাদ চেন্নাই থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মামুনুর রশিদ বলছিলেন যে মানে সেখানে প্রশংসা হচ্ছে পেসারদের নিয়ে, ব্যাটারদের নিয়ে যে প্রশংসাটা হবে, যেমন মনে করেন জাকির হাসান খেলছে, সাদমান ইসলাম খেলছে, ইভেন আমাদের নাজমুল হোসেন শান্ত, তিনি লাস্ট এই ইনিংস সহ লাস্ট 10টা ইনিংস তার মানে 50-এর উপরে ইনিংস নেই, একটা করেছিলেন সে নিউজিল্যান্ডের এগেনস্টে চট্টগ্রামে। তারপরে মানে আমি যদি টপ অর্ডারের কথা বলি, হ্যাঁ আমরা লেফটি খেলাচ্ছি, সেটা নিয়ে হেডলাইন হচ্ছে যে বাংলাদেশ টানা 4 জন লেফটি খেলিয়ে যাচ্ছে, মানে আমরা নিয়ে আসছি, কিন্তু তার প্রতিফলন আমরা কতটুকু দেখতে পাচ্ছি মাঝারুদ্দিন আমি? না দেখেন, লেফটি রাইটি ইস্যু না, ইস্যুটা হচ্ছে গিয়ে আমাদের টপ 4-এ ভালো, সবচেয়ে ভালো যারা তারাই খেলছে। আমার কথা হচ্ছে যখন সিচুয়েশন এমন হচ্ছে যে আমার ফিল হচ্ছে যে লেফটির এগেনস্টে বোলাররা বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে, তখন আমি এই ছোট ছোট অ্যাডজাস্টমেন্টগুলো করি কিনা, যে ব্যাটিং অর্ডারটা একটু সাফল করা যায় কিনা। আমি বলছি না যে মুশফিককে সবসময় 4-এ খেলাতে, যদি সিচুয়েশন মনে হয় যে এখন বোলিং খুবই ভালো, তারা করেছেও, তারা যখন বোলিং শুরু করেছে দ্যাট ওয়াজ আ ফায়ারি স্পেল। 3 জন মানে ভারতীয় বোলারদেরকে অবশ্যই এটা জানতেই হবে যে তারা আমাদেরকে সেভাবে বল করবে। তাদের 3 জন ফাস্ট বোলারই যে স্টার্টটা দিয়েছে, যে সুইং, যে মুভমেন্ট ছিল, ইট ওয়াজ আনপ্লেয়েবল কন্ডিশন, ব্যাটারদের জন্য খুবই ডিফিকাল্ট। যদিও পিচ কিন্তু অনমন আহামরি চেঞ্জ হয়ে যায়নি, সবাই বলছিলেন যে পিচ ভালো আছে কিন্তু বোলিং ভালো হয়েছে আর কিছু বাজে শট হয়েছে। সো এই জায়গা থেকে আমাদের 2টা পড়তে পারে, 3টা পড়তে পারে, বাট একটা সার্টেন স্টেজে গিয়ে ধরতে হবে, এটাই টেস্ট ক্রিকেটের খেলাটাই। ওরা ধরেছে, ওরা আজকে 3টা সেশনই জয়লাভ করেছে। আমরা গতদিন 2টা সেশন জিতেছি, কিন্তু একটা সেশন হেরেছিলাম, থার্ড সেশনটা। আজকে যদি একটা সেশন জিততাম, একটা সেশন ড্র হতো, আরেকটা সেশন ইন্ডিয়া জিততো, তাহলে কিন্তু আমরা নেক অ্যান্ড নেক থাকতাম। আমি বলছি না তারা 369 সামথিং করেছে, বাংলাদেশ যদি ক্লোজ টু 300ও করতো তাহলে আজকে মোটামুটি টি পর্যন্ত ব্যাট করতো, শেষ পর্যন্ত আরেকটু ব্যাট করতে, তাহলে খেলাটা আরেকটু লম্বা হতো, তখন গিয়ে বোঝা যেত যে আসলে কি হবে। এখন কিন্তু ওপেন, আমি জানি এখন কি হচ্ছে, যে বাংলাদেশের আসলে এই ম্যাচে কামব্যাক খুবই কম। আমার মনে হয় কালকে খেলা শেষ হয়ে চান্স বেশি। আমি খালি একটা জিনিস, মানে সেটা আমরা মজা করতে পারি, আমি মানে সকল মামুনুর সাথে বললাম, তারপরে একটা হতাশা কিন্তু থাকেই। উইকেটটা তো, আর সবচেয়ে বড় কথা ইন্ডিয়ার উইকেট ব্রেক করবে, কিন্তু আস্তে আস্তে আরো ডিফিকাল্ট হবে ব্যাটিং, ইন্ডিয়ার কন্ডিশনে খেলা। আর ইন্ডিয়ানরা নর্মালি এজি বলে ওরা অভ্যস্ত খেলার, ঠিক আছে, কেন ওরা জানে কোন বলে কিরকম সুইং করতে হবে। আজকে যেগুলো দেখছি, মমিনুল আউট হয়েছে, তারপরে আপনার জাকির আউট হইলো, নর্মালি আহামরি কোনো বল ছিল না, ওটা আসবে ওভার 2 উইকেটও বল করবে, ওর বল ইন সুইং ভিতরে ঢুকবে, স্বাভাবিক। আর এজি বলে ওরা জানে কতটুকু সুইং করতে পারবে। ইন্ডিয়ান বলাররা এগুলো নিয়ে অনেক করে, কারণ ইন্ডিয়ান একমাত্র দেশ, একমাত্র কান্ট্রি যে ওরাই শুধু খালি এজি বলে খেলে, আর কেউ ব্যাটারদের এতটাও ব্লেম করলে একটু হার্শ হবে। সত্যি কথা যেটা, আমাদের ওদের বোলিংকেও ক্রেডিট দিতে হবে অবশ্যই। যদি ব্যাটার 5-6 বল 7 বলে আউট হয়ে যায়, তখন আসলে ব্যাটারকে খুব একটা দোষ দেয় না কিন্তু ড্রেসিং রুমে। বাট যখন আপনি সেট হয়ে আউট হবেন, আমি শান্তরটাও পয়েন্ট আউট করি, শান্ত 20টা রান করে ফেলেছেন, মানে তিনি কিছুটা সময় উইকেটে ছিলেন, তার আউট হওয়াটা মানে অনেকে হয়তো মানতে পারবে না। বাট বাকি যারা এসেছে উইদিন আ শর্ট পিরিয়ড অফ টাইম, আপনার বোলারকে ক্রেডিট দিতেই হবে। বাট ওই পার্টনারশিপটা সাকিব এবং লিটনের যদি আরেকটু বড় হতো, তাহলে মনে হয় আমাদের আরেকটু ভালো। অবশ্যই আমরা সাকিব লিটনের এই ব্যাপারটা নিয়ে আরো কথা বলবো, আমাদেরকে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ। কথা বলছিলাম চেন্নাই টেস্ট নিয়ে, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক পেসার শাহাদাত হোসেন রাজীব, এবং তার সাথে আছেন সাবেক ক্রিকেটার
সাংবাদিক এবং ক্রীড়া ধারাভাষ্যকার মাজারুদ্দিন অমি। আপনারা কথা বলছিলেন চেন্নাই টেস্ট নিয়ে, তবে এই চেন্নাই টেস্ট নিয়ে কথা বলেছেন আরেকজন, তিনিও ক্রিকেটার ছিলেন, এখন ধারাভাষ্যকারের দায়িত্বেই আছেন, চেন্নাই গিয়েছেন, তামিম ইকবাল। তিনি কি বলেছেন? তিনি বলেছিলেন যে এই টেস্টটা তিনি আর কামব্যাক করার চান্সটা দেখেন না বাংলাদেশের, এবং বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপটা আস্তে আস্তে যে দুর্বল হয়ে যাচ্ছে সেই ব্যাপারে তিনি কথা বলেছেন। আমরা দেখতে চাই যে চেন্নাই তিনি কি বলেছেন সাংবাদিকদের। টেস্ট ক্রিকেটে আমাদের এখনো অনেক কিছু শিকার আছে, অনেক কিছু ইমপ্রুভমেন্টের বাকি আছে। আমরা অলমোস্ট 20 বছর ধরে খেলছি, আমাদের পারফরমেন্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই, এটা আমি এগ্রি করি। আমি এটা বলছি যে আমি যখন খেলছি তখনও একই কথাই আমি বলতাম যে যে জায়গায় থাকা উচিত ওই জায়গায় হয়তো বা নাই। বাট একটা দুইটা খেলায় যদি আমরা জিতি তাহলে এটাতে পুরো চেঞ্জ করে ফেললেন না আপনারা। এটা কিন্তু প্লেয়াররা কোনো সময় বলে না যে আমরা এখন থেকে খুব দারুণ টিম হয়ে গেছি। হ্যাঁ, কিছু অ্যাচিভমেন্ট যেটা হয়েছে এটা অবশ্যই প্রেস করা উচিত। পাকিস্তানে যা বাংলাদেশ টিম করেছে ইট ইজ আনবিলিভেবল। যে জিনিসটা ভালো হয়েছে বাংলাদেশে ইটস এ পেস বোলিং ইউনিট। পেস বোলিং ইউনিট চমৎকার বল করছে, এই টেস্টে ওরা ভালো বল করেছে। আনফর্চুনেটলি ব্যাটিংটা যতটুকু ভালো হওয়ার কথা ছিল, উচিত ছিল, হয়তো বা তা হয়নি। যে তামিম ইকবাল বলছিলেন, শাহাদাত হোসেন রাজীব, আপনি কি ওনার সাথে একমত কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। কারণ আমাদের ক্রিকেটটা ধরেন আমরা 20 বছর ধরে টেস্ট ম্যাচ খেলছি, 20 বছর বেশি সময় বেশি হয়ে গেছে। তো হয়তো আমরা 2-1 টেস্ট ম্যাচ খুব ভালো জিতি, সব ডিপার্টমেন্টে অনেক ভালো থাকে। তার মানে যে সবাই চিন্তা করবে যে আমরা প্রতিটা টেস্ট ম্যাচ জিতবো অস্ট্রেলিয়ার সাথে, ইন্ডিয়ার সাথে, ইটস সো টাফ। কারণ আমাদের অনেক কিছু শিখার বাকি আছে, আসলে অনেক কিছু শিখার বাকি আছে। এখনও দেখেন মুশফিক বাংলাদেশে 1 নম্বর ব্যাটসম্যান কেন টেস্ট ক্রিকেটের জন্য? বিকজ অফ ওর টেম্পার অনেক হাই। ও অনেক সুন্দরভাবে ব্যাটিং করতে পারে, লং টাইম ব্যাটিং করতে পারে। ওর মতন এরকম ব্যাটসম্যান আমাদের বাংলাদেশে এখনও আসে নাই, ঠিক আছে? যারা ছিল হয়তো বা তারা সুযোগ পায়নি। আমি বলবো যেটা যারা চলে গেছে তারা চলে গেছে। আমি বলবো রকিবুল ছিল একটা, তারপর নাইম ভাই ছিল আমাদের, ইমরুল ছিল টপ অর্ডারের ভিতরে। এগুলো হলো টেস্ট ক্রিকেটার, মানে টেস্ট ব্যাটসম্যান বলা যায়, যেগুলো দিলে একটা বিলিভ করা যায়। আমাদের যারা এখন ব্যাটিং করছে, শান্ত ফ্যান্টাস্টিক ক্রিকেটার, ক্যাপ্টেন, ঠিক আছে, জাকির ভালো ব্যাটিং করতেছে, সাদমান বা ভালো ব্যাটসম্যান, হয়তো বা তারা ক্লিক করতে পারতেছে না ভালো বলিং অ্যাটাকে। বাট আমাদের অনেক ইমপ্রুভ করতে হবে টেস্ট ক্রিকেটের জন্য। টেস্ট ক্রিকেট মানুষ যেরকমই বলে যে টেস্ট বলার, টেস্ট ব্যাটসম্যান, ঠিক আছে, টেস্ট খেলাটা অনেক ইজি, বাট এখানে থাকাটা অনেক টাফ। আচ্ছা, মানে আমরা টেস্টে উন্নতি করেছি, এটার মানে এটা কিভাবে বোঝা যেতে পারে, মানে এটা কিভাবে অনুমান করা যেতে পারে যখন আমরা ভারত অস্ট্রেলিয়ার মতো দলকেও টেস্টে হারাতে পারবো, নাকি আমাদের ব্যাটিং লাইন আপটা যখন কনসিস্টেন্টলি খুব ধারাবাহিকভাবে খেলবে, মানে টপ অর্ডার কনসিস্টেন্টলি রান করবে, বোলাররা কনসিস্টেন্টলি উইকেট পারবে, তখন মানে কোনটা দেখেন? আচ্ছা, আগে অমি ভাই বলেন, তারপরে আমরা রাজীব ভাই। মেইনলি টেস্ট ম্যাচ 5 দিনের খেলা, এখানে কোনো ছোট টিম বড় টিমকে হুট করে হারায় দিতে পারবে না। ওয়ান ডে টি20 ইটস একদিনের খেলা, অপোজিশনের ব্যাড ডে গেলে জেতার চান্সেস থাকে। বাট টেস্ট ক্রিকেটে আপনাকে 5 দিন ভালো ক্রিকেট খেলতে হবে। অপোজিশন একদিন খারাপ করতে পারে, সেকেন্ড দিন বাউন্স ব্যাক করবে। টেস্ট ক্রিকেটটা এর জন্যই টেস্ট, ইটস আ টেস্ট অফ টেম্পারমেন্ট, টেস্ট অফ ইউর ক্যারেক্টার। আপনার ওই জায়গাটাতে আপনি কতটুকু টেস্টে উতরে উঠতে পারেন, এটাই হচ্ছে গিয়ে টেস্ট ক্রিকেটেরই। আপনি হুট করে কিন্তু 1 নম্বর টিম হয়ে যাবেন না। নিউজিল্যান্ডকে দেখেছি আমরা অনেক বছর ধরে কনসিস্টেন্ট ক্রিকেট খেলতে এখন তারা টপ 2 টপ 1 এইখানে র্যাঙ্কিংয়ে তারা এসেছে। আমাদেরও কিন্তু সময় লাগবে, আমি ওটা বলছি না, কিন্তু প্যাটার্নটা ধরতে হবে। টেস্ট ক্রিকেটের মেজাজটা কি, এই লাস্ট পাকিস্তানেও ভালো লেগেছে একটা জিনিস, এই ইন্ডিয়াতেও ভালো লেগেছে যে অ্যাটলিস্ট আমরা এখন অপোজিশনের 20টা উইকেট ফালানোর মতো ক্ষমতা রাখি। টেস্ট ক্রিকেটের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, ফার্স্ট ইনিংসেও দেখেছি পেসাররা 9টা উইকেট নিয়েছে, উইচ ইজ ফিনমিনাল। বাট ব্যাটিংটাও কিন্তু টেস্ট ক্রিকেটের একটা বড় অংশ। যেমন বোলিংয়ে 20 উইকেট, তখন তেমন ব্যাটারদেরও কিছু রেসপন্সিবিলিটি থাকে, যেটা আশ্বিন জাদেজা করে ফেলেছে। উপরে হয়তো এক একদিন এক একজন করবে, বাট যেদিন কেউ করবে না, সামওয়ান তখন তারা তো আছে। বাট আপনি যদি একেবারেই পাকিস্তান থেকে এই দল এসে ইন্ডিয়াতে যদি এখন বলি যে টিমটা একদম চেঞ্জ বা দলটা খারাপ হয়ে গেল, তাহলে তো এই প্লেয়াররাই তো খেলেছে পাকিস্তানে। এখানে খারাপ করেছে একটা ইনিংস, এখন সেকেন্ড ইনিংসে দেখেন কি করে। যদি সেকেন্ড ইনিংসেও কোনো ইম্প্রুভমেন্ট না আসে, তখন সেকেন্ড টেস্টের আগে তাদের ফার্স্ট টেস্টে কি ভুল ছিল, এটা কি তারা রেকটিফাই করতে পারে কি না?
একটা ম্যাচ ভালো খেললেই ভালো, তাই যেটা বলছি আই টোটালি এগ্রি উইথ হিম। এক ম্যাচেই তো টিম ভালো হয়ে যাবে না, আবার খারাপও হয়ে যাবে না। যদি এই ছেলেদেরকে, প্লেয়ারদেরকে আমরা ওই ট্রাস্টটা করতে চাই, ওদেরকেও ওদের জায়গাটাকে ট্রাস্ট করতে হবে যে টেস্ট ক্রিকেটে আমি আজকে ভালো না করলে আমার পেছনে আরেকজন আছে। এই হেলদি কম্পিটিশনটা পেস বোলিং ইউনিটে আছে দেখি কিন্তু আজকে আমরা সেটা সুফল পাচ্ছি। এবাদত বাইরে, শরীফুল বাইরে, মুস্তাফিজের মতো প্লেয়ার লিমিটেড ওভার ফরম্যাট খেলে, তানজিম সাকিব রয়েছে। সো এইখানে একটা হেলদি কম্পিটিশন আছে। ব্যাটিংয়ে যেদিন এটা হবে তখন দেখবেন যে প্লেয়ারদের মধ্যে তাদের জাগার মূল্যায়নটা তারা করতে পারবে, উইকেটটাকে আরেকটু বড় মূল্য দিবে, যে পুটিং এ হাই প্রাইস ট্যাগ অফ হিজ উইকেট, যেটা বিরাট কোহলি বা KL রাহুল বা তারা একটা বার যদি একটা ভুল করে সেকেন্ড টাইম ওই ভুল আর করে না। সো আমাদের ওই ভুলে করার প্রবণতাটা কমাতে হবে। আর এটাও মানতে হবে ইন্ডিয়া নাম্বার 1 টিম। আমরা যতই বলি ওটা কেন করলো, ভাই আপনার এই প্র্যাকটিক্যাল হতেই হবে, এটা মানতে হবে যে উই আর প্লেইং এগেইনস্ট দ্য নাম্বার 1। অবশ্যই রাজীব ভাই বলছিলেন এই ব্যাপারে আর কি, মানে আমরা টেস্টে কিভাবে বুঝবো যে ভালো করছি। তামিম যেটা বললো আমিও এগ্রি, কারণ এই টিমটা এগুলো আপনার পাকিস্তানের সাথে সিরিজ জিতে আসছে। তো এখন যদি এখানে যদি ক্লবস করে বা যদি খারাপ খেলে, ঠিক আছে, তো এই টিমটা আবার চেঞ্জ করার জন্য ওর বা সাদমানকে বসে আরেকজনকে নিয়ে আসা ওপেনার, আমার মতে এই জিনিসটা করা উচিত না। কারণ ওরা অনেক ইয়াং ক্রিকেটার, আর টেস্ট যারা খেলে তাদেরকে সময় দিতে হয় মিনিমাম 1 ইয়ার 2 ইয়ার্স। তারপর একটা টিম মানে সব কিছু তো একটা ইউনিটি ইম্পর্টেন্টনেস, কথা বলছেন। ইউনিটি যদি না থাকে টিমের ভিতরে, কম ব্যাংক যদি না থাকে, তাহলে টেস্ট ক্রিকেটে ও বললো না যেটা যে টেস্ট ম্যাচ হলো 5 ডেজ, 5 দিনে আপনি ডমিনেট করতে হবে। ফার্স্টে ওরা ডমিনেট করছে, সেকেন্ডে আমি ডমিনেট করব, ঠিক আছে। ওরা 20 উইকেট নিছে, সেকেন্ড ইনিংসে আমরা 20 উইকেট নিব। টেস্ট ক্রিকেট এরকম কম্পিটিশন, আপনি 2 দিনে টেস্ট কখনো জিততে পারবেন না। 3 দিনের টেস্ট লাকিলি হয়তো বা যদি খারাপ কোনো অঘটন না ঘটে তাহলে আপনি 3 দিনের টেস্ট জিতবেন। বাট নর্মালি এরকম যে টেস্ট ক্রিকেট এরকম যে ওরা যদি 200 রান করে কোনো ব্যাটসম্যান, আমাদের একটা ব্যাটসম্যান 150 রান করবে বা 100 রান করবে, বা আরেকজন একটা বড় পার্টনারশিপে 50 বা 80 করে দুজনে, এরকম একটা করতে হবে। যেমন আমাদের এই টেস্টে যদি একটা যেটা আমরা সবাই জানি যে আপনার লিটন আর যদি সাকিব যদি একটু লং খেলতো তাহলে খেলাটা 3 দিন না হলে 4 দিনে যাইতো, মানে একটু বড় হইতো, রানটা একটু বেশি হইতো আমাদের, যে অ্যাটলিস্ট আমরা ওদের কাছাকাছি আছি, তো ওরা একটু ওই প্রেসারটা অনুভব করতো। এখন তো তারা কোনো প্রেসারে নাই। আমরা ওই জায়গাটাতেই আমরা 3টা সেশন যেভাবে হেরেছি, ম্যাচ থেকে দূরে চলে গেছি। 3টা সেশন যদি একটা ব্যাকফুটে চলে গেছি, রাইট, 3টা সেশনে একটা সেশন জিতলো হয়তো আমরা গেমে থাকতাম। এখন আমরা আরও প্রশ্ন করতে চাইতাম, একটা বিরতি নিতে হচ্ছে, তার আগে মানে একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে আরও কথা হবে। দর্শক, কথা বলছিলাম আমরা চেন্নাই টেস্ট নিয়ে, খেলার আড্ডা আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার খেলার আড্ডায়। কথা বলছিলাম চেন্নাই টেস্ট নিয়ে, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন শাহাদাত হোসেন রাজীব এবং মাজারুদ্দিন অমি। আমরা কথা বলছিলাম চেন্নাই টেস্ট নিয়ে, কিন্তু একটা প্রশ্ন করতে করতে ব্রেকের সময় হয়ে পড়েছিল, সেটা হচ্ছে সাকিব আল হাসানকে নিয়ে কথা হচ্ছে। আমাদের সহকর্মী মামুনুর রশিদ, তিনি তার কিছু মানে আইসাইটের প্রবলেম আগের থেকেই ছিল, বোলিংয়ে উইকেট পাননি, বল করেছেন, ব্যাটিংয়েও খুব একটা বেশি ভালো অবস্থায় নেই, তিনি স্ট্রাগল করছেন, এটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। মানে ব্যাপারটা আসলে কি, মানে তারপরেও সাকিব কেন খেলছেন, কিংবা সাকিবকে মানে কেনই বা জোর করে খেলতে হচ্ছে, এরকম কেন হচ্ছে অমি? না, জোর করে আমার মনে হয় না। উনি যদি ফিট না থাকতেন টিমই তাকে খেলাতো না। মানে ফার্স্ট অফ অল এটা ব্যাটিংয়ে এই ইনিংসে কিন্তু ভালো ব্যাট করেছেন উনি। ওনার আইসাইটের কথা হচ্ছে, তারপর একটা স্ট্র্যাপ মুখে নিয়ে এসে তার শোল্ডার পজিশনটা বা হেড পজিশনটা ঠিক করার জন্য হয়তো এটা করেছেন কিনা। বাট যতক্ষণ ব্যাটিং করেছেন খারাপ করেননি কিন্তু। আজকে ইনফ্যাক্ট উনি অনেক হার্ডওয়ার্ক করেছেন, সব কষ্টটা করে তারপরে উইকেটটা বিলিয়ে দিয়েছেন। এটা সাকিব আল হাসানের থেকে ভালো আর কেউ বলতে পারবে না যে আসলে তার ফিটনেসের কী ইস্যু, চোখের কী ইস্যু। আর ইন্টারন্যাশনাল ক্রিকেট তো ইজি না যে আপনি চোখের একটা প্রবলেম নিয়ে খেলে ফেলতে পারবেন, এটা এক্সপোজ হওয়ারই আছে। এখন এটা তার প্রবলেমটা চলে যাওয়ার পরও বডি হ্যাবিচুয়েট হতে পারছে না, এই কারণে তিনি এখনো অ্যাডজাস্ট করতে পারছেন না, নাকি চোখের প্রবলেমটা এখনো তিনি কিছুটা ফিল করেন, এটা তিনি ভালো বলতে পারবেন। বাট হ্যাঁ, ব্যাটিংয়ে তার এফেক্ট পড়েছে। লাস্ট 1-2 বছর ধরে তার ব্যাটিংয়ে সেই আগের ছন্দটা নাই। বোলিংটা তিনি তিনি খুব দারুণ করছেন, রাইট। বাট আজকে মনে হচ্ছিল যে ধরে ফেলেছেন, কিন্তু আজকে কষ্টটা এখানেই লেগেছে আমার, যে তিনি এত হার্ডওয়ার্ক করার পরে উইকেটটা আসলে থ্রো করেছেন। আদারওয়াইজ আজকে কিন্তু বড় কিছু হতো সাকিবকে দিয়ে। রাজীব ভাই, সাকিবের এই ইস্যুটা নিয়ে অনেক বেশি কথা হয় যখনই সাকিবের ট্রেনিংয়ের ফুটেজগুলো আসে, সাকিবের খেলার ফুটেজগুলো আসে। এই যে তিনি একটা মানে দড়ি কামড়ে খেলছেন, কখন আমরা এরকম সাকিবকে দেখিনি। জিনিসগুলো কেন এমন হচ্ছে আসলে
কি হচ্ছে? নরমালি আমি সাকিবকে তো আজকে থেকে চিনি না, কারণ সাকিবের সাথে আমার বিকেএসপির সাথে এজ লেভেল থেকে, হ্যাঁ এজ লেভেল থেকে আমার রুমমেট, আমার বেস্ট ফ্রেন্ড। তো ডেবু একসাথে আমার আগে হয়েছে, ওর 1 বছর 2 বছর পরে হয়েছে। বাট নর্মালি সাকিব আল হাসান যেরকম দেখেছি আমি, তো ও হলো অনেক ব্রেনি ক্রিকেটার, ঠিক আছে, ও ব্রেন দিয়ে ক্রিকেট খেলে, সবচেয়ে বড় কথা মাথা অনেক ভালো। আর ও একটা ছেলে যে ও জোর করে কোনো কিছু করতে চায় না। যদি কোনো সমস্যাই থাকতো তাহলে ও ডাইরেক্টলি বলতো যে আমি খেলবো না। ও আপনার অনেকের কাছ থেকে আমি শুনতেছি যে ওর একটু চোখে সমস্যা, বল দেখতে পারে না, হয়তো বা এরকম হইতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে না 150-এ 140-এ বল যখন আসে তখন আপনার একটু প্রবলেম হলে আপনি ওই বল দেখবেন না। জি, ওইখানে আপনি সার্ভাইভ করা অনেক ডিফিকাল্ট। হয়তোবা তার অন্য কোনো একটা প্রবলেম থাকতে পারে, হয়তোবা কোনো একটা ব্যাটিং পজিশনে একটা বা হেড মুভমেন্টে কোনো প্রবলেম থাকতে পারে, অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমি বলতে পারবো। বাট আপনার চোখে যে সমস্যাটার কথা বললো, এটা আমার কাছে মনে হয় না যে এটা, কারণ ওই ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক ডিফিকাল্ট ভাই, ওখানে আপনি ব্যাটিং করা, সার্ভাইভ করা অনেক টাফ। আচ্ছা, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে এসেছি। আমি এইটুক জানতে চাচ্ছিলাম, ইন্ডিয়া নতুন কোচিং স্টাফের আন্ডারে খেলছে, আপনার রাহুল দ্রাবিড় গিয়েছেন, গৌতম গম্ভীর এসছেন, কোচিং স্টাফে চেঞ্জ এসছে, কিন্তু ইন্ডিয়া সেই টিপিক্যাল ইন্ডিয়া ওইরকমই বিধ্বংসী একটা মেন্টালিটি নিয়েই খেলছে। অনেকে বাংলাদেশে পরিবর্তনের কথাটা বলে থাকেন, হয়তো বা এই টেস্টটা যদি 3 দিনে শেষ হয়ে যায় আবার এই কথাটা উঠবে। এতে আসলে খুব বেশি লাভবান হবে, কারণ আমরা মাইটি ইন্ডিয়ার এগেনস্টে খেলছি। মাজারুদ্দিন নমি, আপনি যদি বলেন শেষটা করবো রাজীবকে দিয়ে। একটা কথা হচ্ছে যে আজকের ইন্ডিয়া এই জায়গায় হঠাৎ করে আসে নাই। 2009 থেকে তারা এসব কিছু নিয়ে কাজ করা শুরু করেছে। আগে ইন্ডিয়া স্পিন ফ্রেন্ডলি ট্র্যাক করতো, এরপর থেকে তারা এটা রিয়েলাইজ করে সেই পেসার ফ্রেন্ডলি ট্র্যাক করেছে। ব্যাটারদের জন্য হেল্প হয়েছে, বোলারদের জন্য হেল্প হয়েছে। তারা লোকাল কোচকে প্রমোট করেছে। প্রথমে রাহুল দ্রাবিড়, লক্ষ্মণ, এরা কিন্তু তাদের ন্যাশনাল ক্রিকেট একাডেমির হেড হয়েছে। তারপরে গিয়ে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তারা এখন নিজেরাই নিজেদের হেড কোচ প্রোভাইড করছে বা প্রিপেয়ার করতে পারছে। এখন যদি আমি বাংলাদেশের কেউ এনে হুট করে লোকাল একজনকে ন্যাশনাল টিমের কোচ বানিয়ে দিই, তাহলে এটা রাইট প্রসেস হবে না। রাদার একজনকে আমরা যদি রুট লেভেল থেকে উঠাতে একটু করে নিয়ে যাই, এ টিম, এইচপি, এই দলগুলোতে যদি আমরা লোকাল কোচ প্রমোট করে তাদের সাথে ফরেন কোচদের রেখে যে গ্যাপটা থাকে একজন ফরেন কোচ এবং লোকাল কোচের, ওটা যদি আমরা ভেঙে ফেলতে পারি, তাহলে আমাদের আর এক্সপোর্ট করতে হবে না, মানে আমাদেরকে আর ইম্পোর্ট করতে হবে না। উই ক্যান এক্সপোর্ট, যে আমাদের লোকাল কোচ বাইরের দেশে গিয়ে কোচিং করাবে। অবশ্যই, মানে এই টেস্টটা যদি 3 দিনে শেষ হয়ে যায়, ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ, কোচিং লাইন আপ চেঞ্জ হয়েছে। এখন এই টেস্টটা যদি 3 দিনে শেষ হয়ে যায়, যদি একটা ধস নামে, তাহলে অনেকে আবার কোচ নিয়ে কথা বলবেন, কোচিং স্টাফ নিয়ে কথা বলবেন। সাদাত হোসেন রাজীব, আপনি কি মনে করেন সেই দিকে? আমি জানি, শুনেন, এটা নর্মালি আমাদের এটা নেচার, সিরিয়াসলি এটা আমাদের নেচার যে কোচ পরিবর্তন করতেই হবে, নতুন কোচ আনতেই হবে। আরে ভাই, কোচ পরিবর্তন করে কোনো লাভ হবে না, কারণ কোচটাও টাইম দিতে হবে, এই টিমটাকেও টাইম দিতে হবে, একটা টাইমে নিয়ে আসতে হবে। কারণ এখানে টেস্ট ক্রিকেট ভাই, এটা সোজা কথা না, 5 ডেজ খেলা, 5 দিন কিভাবে খেলতে হবে ওই প্ল্যানিং করতে হবে সবার আগে। আমার ফ্রেন্ড যা বললো যে আপনি কাউকে নিয়ে আসলেন, একটা লোকাল একটা কোচ নিয়ে আসলেন, ও আইসে কি সব পরিবর্তন করে দিবে? না। ইন্ডিয়ান যেটা হয়েছে, গম্ভীর ইন্টারন্যাশনাল খেলছে, কতগুলা ম্যাচ খেলছে, অলমোস্ট 200 উপরে, আর একটা প্রসেসের থ্রুতে। তারপর আপনার রাহুল দ্রাবিড়, ঠিক আছে, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল ওয়ার্ল্ড ক্রিকেটে, ঠিক আছে। তো ওরা প্ল্যানিং জানে, ওরা সারা মানে প্রতিটা টিমের সাথে ওরা খেলছে, ওরা প্ল্যানিং জানে, ওই প্ল্যানিং করে ওরা করে। আগে স্পিন ট্র্যাক, আগে ওদের স্পিন অনেক স্ট্রং ছিল, বাট এখন ওরা কি করছে, ওরা ফাস্ট বোলিং ডেভেলপ এত হাই করছে, এখন ওয়ার্ল্ড ক্রিকেটে যদি ধরেন আপনি, ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলিং অ্যাটাক ইন্ডিয়া, বেস্ট। আপনি অস্ট্রেলিয়াও না, ইংল্যান্ডও না, কেউ না। ধরা উচিত আমাদের, এখনই আকাশে উঠায় দিলাম আবার মাটিতে ফেলে দিলাম, তার মানে এখনই চেঞ্জটা আমরা চাচ্ছি না। আমার কথা সময় দেওয়া উচিত। হাতুরা সিং কাজ করতেছে না, লাস্ট সিরিজ তো সে আপনার পাকিস্তানের মতন টিমের সাথে সে ওইখান থেকে আপনার 2টা টেস্ট করে আসছে, তাই না, উইনার। তো তাকে টাইম দিতে হবে, কোচ চেঞ্জ করে কি হবে? আর যদি কোচ চেঞ্জও করে, তাহলে নতুন যাকে আনুক একটা প্রসেসের মাধ্যমে আসুক, যাতে তাকে লং টার্ম একটা সুযোগ দেয়। আর আমি বলবো লোকাল কোচদেরকে প্রমোট করা, ন্যাশনাল টিমে না, অ্যাটলিস্ট রুট লেভেল থেকে আরেকটু প্রমোট করা। অবশ্যই। আরেকটা কথা কি জানেন, কোচ চেঞ্জ করলে সমস্যা কি, প্লেয়ারদের এফেক্ট করে। এখানে কিছু প্লেয়ার থাকে কোচের পছন্দ হয় না, নতুন কোচের, আবার অনেকের মধ্যে একটা আতঙ্ক চলে আসে। সাদাত হোসেন রাজীব, আপনাকে ধন্যবাদ। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। মাজারুদ্দিন নমি, আপনাকেও ধন্যবাদ। দুই বন্ধু দারুণ আলোচনা করেছেন আজকের। দর্শক, সাদাত হোসেন রাজীব বলছিলেন, যার বাউন্সারে রাহুল দ্রাবিড় 2010-এ কুপকাত হয়েছিলেন, তিনিও বললেন যে রাহুল দ্রাবিড়
সেই লেভেলে খেলে কিন্তু আজকে এই পর্যায়ে এসেছেন। গৌতম গম্ভীরও এখন ইন্ডিয়া জাতীয় দলের কোচ, তিনিও কিন্তু সেই যোগ্যতা অর্জন করে এসেছেন। বাংলাদেশে যদি কোচটা পরিবর্তন করতে হয় তবে অবশ্যই এখনই নয়, সময় দিতে হবে, অনেক চিন্তা করে তারপরে করতে হবে। তার আগে প্লেয়ারদেরও তাদের নিজের দায়িত্বটা উপলব্ধি করতে হবে। এই ছিল আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।